জায়েদ ইয়ামিন, আচ্ছা ওকে। এমডি হোসেন, মাহমুদ হোসেন। জারিক আজিজ আওয়াদ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দাও, মাত্র 7 জন অনলাইনে, 300 স্টুডেন্ট অ্যাবাউট। যারা অ্যাবসেন্ট থাকবে এখানে কিন্তু রুল কল করা হচ্ছে, তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে না, মাইন্ড ইট, কোনো ছাড় নেই। তাজদিদ ইসলাম, ওকে। কি ক্লাস? 12 জন 13 জন অনলাইনে ক্লাস ক্লাস। তোমরা কি ক্লাস 10-এ মাত্র 14 জন স্টুডেন্ট? 14 জন অনলাইনে দিয়ে অন্যদের অ্যাটেন্ডেন্স দিচ্ছ কেন? তোমার ফেসবুক আইডিতে অন্যদের নাম আসবে কেন? তাহমিদ, মুস্তাসিম তুমি লিখেছো, আরাম, অরিত্র, অমুক তমক, এত নামগুলো কেন লিখেছো তুমি? তোমার কি তুমি এদের কি কি ইয়ে হয়েছো? এদের নাম লিখেছো কেন তোমার? হুম, তুমি এদের নামকে আমি শুনতে যাচ্ছি না তো। ওকে, দেখো চ্যাপ্টার নাম্বার 12 আমরা শুরু করতে চাই। চ্যাপ্টার নাম্বার 12 শুরু না, চ্যাপ্টার শেষ হয়ে গেছে প্রায়, একটু বাকি ছিল, ওই দিন আমরা শেষ করতে পারিনি। সেটা হলো প্রোডাকশন অফ অ্যামোনিয়া অ্যান্ড প্রোডাকশন অফ ইউরিয়া। এবং ইউরিয়াটা খুব ইম্পর্টেন্ট, যে ইউরিয়া কিভাবে আমরা প্রোডাকশন করব। যাই হোক, আসলে ইউরিয়ার হিউজ ডিমান্ড আমাদের দেশে, এবং আমাদের যেহেতু এগ্রিকালচারাল কান্ট্রি, এখানে ইউরিয়া ছাড়া আমাদের তো সম্ভব না এগ্রিকালচার। কারণ ইউরিয়াতে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেন গাছ কিন্তু ইনটেক করে বা আপটেক করে ফ্রম সয়েল থেকে। এখন এখানে ইউরিয়া থেকে যে নাইট্রোজেন নেয়, তো ইউরিয়া আমরা কিভাবে তৈরি করব? নাইট্রোজেন তো এয়ারে আছে, গাছ তো ডাইরেক্ট নাইট্রোজেন নিতে পারে না। তো এই নাইট্রোজেনকে আয়নিক ফর্মে আমাদের সয়েল থেকে, সয়েলে অ্যাপ্লাই করে, সয়েল থেকে গাছ কিন্তু রুটের মাধ্যমে আপটেক করতে পারে নাইট্রোজেনটা।
এই নাইট্রোজেনের নেওয়ার সবচেয়ে ইজিয়েস্ট ফর্ম হলো ইউরিয়া। তাহলে ইউরিয়া তৈরি করতে গেলে আমাদের নাইট্রোজেন লাগবে। তো নাইট্রোজেন আমরা পাবো কোথায়? নাইট্রোজেন এয়ারে আছে। তোমরা জানো ইউরিয়ার ফর্মুলা হলো H2NCO NH2। এটা হলো ইউরিয়ার ফর্মুলা। তাহলে এখান থেকে নাইট্রোজেনটা মেইনলি এখানে নাইট্রোজেনটা নেয়, আর হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন এগুলো গাছের জন্য প্রয়োজন, এগুলো নিউট্রিয়েন্ট অলসো ফর প্ল্যান্টস। তাহলে আমরা এই ফর্মে তৈরি করতে গেলে আমাদের র ম্যাটেরিয়ালস কি? ইউরিয়ার ফর্মুলা তো জানলাম, কিভাবে আমরা ইউরিয়া তৈরি করব? তাহলে ইউরিয়ার র ম্যাটেরিয়ালস হলো আমাদের নাইট্রোজেন লাগবে। নাইট্রোজেন কোথায়? অ্যাভেলেবল সোর্স অফ নাইট্রোজেন হচ্ছে এয়ার। আর কি লাগে দেখো? হাইড্রোজেন লাগবে, কার্বন লাগবে। তো এনিওয়ে, তো এই হাইড্রোজেন এগুলো কোথা থেকে পাবো? এগুলো হচ্ছে মেন সোর্স হলো আমাদের ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাস ইজ দ্য মেন সোর্স ফর দ্য প্রোডাকশন অফ ইউরিয়া। তাহলে আমরা একটু দেখে আসি আমরা কিভাবে লিখব। প্রথমে লিখব ওই সিস্টেমেটিক ওয়েতে, একদম যেভাবে তৈরি করা হয়। তো তার আগে ইউরিয়া তৈরি করার আগে আমরা অ্যামোনিয়া তৈরি করি, কারণ ইউরিয়া তৈরি করতে গেলে অ্যামোনিয়া লাগে। অ্যামোনিয়া তৈরি করে নিয়ে তারপরে আমরা ইউরিয়া তৈরি করব। যদি পরীক্ষায় আসে ডেসক্রাইব দ্য প্রোডাকশন অফ ইউরিয়া, তাহলে তোমাকে কিন্তু অ্যামোনিয়ার প্রোডাকশনটা লিখতে হবে আগে। অ্যামোনিয়া লিখে এনে তারপরে তোমাকে ইউরিয়া করতে হবে। তো যা হোক, প্রথমে আমরা অ্যামোনিয়া তৈরি করতে গেলে তাহলে আমরা লিখি প্রশ্নটা প্রোডাকশন অফ অ্যামোনিয়া। আমরা অ্যামোনিয়া প্রোডাকশন তৈরি করব। তো গতানুগতিক সিস্টেমে প্রথমে আমরা লিখব যেটা, সেটা হলো 1 নাম্বার ফর্মুলা কি? ফর্মুলা হলো NH3 ফর্মুলা। নাম্বার 2 কি? নাম্বার 2 হলো র ম্যাটেরিয়ালস হিসেবে কি লাগে দেখো? র ম্যাটেরিয়ালস হিসেবে লাগবে নাম্বার 1 ন্যাচারাল গ্যাস। এখানে আমাদের মিথেন, ন্যাচারাল গ্যাসের মেইন কম্পোনেন্ট হলো মিথেন। তোমরা জানো চ্যাপ্টার নাম্বার 11 এ পড়েছো, আমাদের দেশে যে ন্যাচারাল গ্যাস পাওয়া যায় তার 99.99%, অর্থাৎ অ্যাবাউট 100% আমাদের মিথেন থাকে। নাম্বার 2 হলো আমাদের ওয়াটার বা স্টিম। ওয়াটার লাগে, এটা হলো আমাদের ফর্মুলা হলো H2O। আর 3 নম্বর হচ্ছে ক্যাটালিস্ট লাগে। ক্যাটালিস্ট লাগে হচ্ছে আমাদের ক্যাটালিস্ট হিসেবে লাগে নাম্বার 1 ক্যাটালিস্টের নিকেল ক্যাটালিস্ট লাগে। নাম্বার 2 হলো অ্যামোনিয়া তৈরি করতে গেলে আয়রন পাউডার লাগবে। এইগুলো লাগবে আমাদের ক্যাটালিস্ট হিসেবে। নেক্সট আমাদের র ম্যাটেরিয়ালস এর পরে 3 নাম্বার প্রিন্সিপল অফ প্রিপারেশন। আমরা কিভাবে প্রিপেয়ার করব, প্রিন্সিপল অফ প্রিপারেশনটা আমরা দেখব। প্রিন্সিপল অফ প্রিপারেশনের প্রথমে ন্যাচারাল গ্যাসকে নাম্বার 1 রিঅ্যাকশন দেখো। ন্যাচারাল গ্যাস অর্থাৎ মিথেনকে স্টিম দিয়ে, H2O স্টিম দিয়ে এটাকে ক্র্যাক করব। স্টিম দিয়ে হিট দেব 450 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এবং এখানে আমাদের নিকেল ক্যাটালিস্ট, এটা স্টিম দিয়ে দুটোই গ্যাস ফেজ রিঅ্যাক্ট করলে অবশ্যই একটা সলিড ক্যাটালিস্ট দরকার লাগে। সলিড ক্যাটালিস্ট ছাড়া কখনো গ্যাস ফেজ রিঅ্যাক্ট করে না। তাই আমরা একটা সলিড ক্যাটালিস্ট হিসেবে নিকেল পাউডার ইউজ করছি। করার পরে মিথেন আর এটা রিঅ্যাক্ট করলে তৈরি হবে হাইড্রোজেন গ্যাস আর কার্বন মনোঅক্সাইড। এখানে যদি ব্যালেন্স করি তাহলে 3 এটা তৈরি হয়। তখন আমাদের এক্সেস, এই যে কার্বন মনোঅক্সাইড, এটা যদি এক্সেস স্টিম দিয়ে যদি রিঅ্যাক্ট করা হয়, এখানে একই কন্ডিশন, তাহলে নিকেল নিলে এখানে তৈরি হয় হাইড্রোজেন গ্যাস প্লাস কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই দুটোকে যদি আমি একটু ব্যালেন্স করি, দুটোকে নিলে টোটাল রিঅ্যাকশনটা কি হয় একটু দেখি। তাহলে টোটাল রিঅ্যাকশনটা হবে, মিথেন বামেটা যোগ করো, তাহলে CH4, এটা ক্যান্সেল করে দাও বোথ সাইডে। ওয়াটার হলো 2 মলিকিউলস,
আর এখানে হলো আমাদের 4 হাইড্রোজেন গ্যাস আর কার্বন ডাই অক্সাইড গ্যাস। তাহলে টোটাল রিঅ্যাকশনে আমাদের মিথেন স্টিমের সাথে রিঅ্যাক্ট করে তৈরি হলো হাইড্রোজেন গ্যাস এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস। হাইড্রোজেন গ্যাস এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস, এই যে হাইড্রোজেন গ্যাস আমরা তৈরি করে নিলাম কোথা থেকে? ন্যাচারাল গ্যাস থেকে। এখন প্রশ্ন হলো স্যার হাইড্রোজেন গ্যাস কি অন্য সোর্স নেই? ওয়াটার একটা মেন সোর্স, ওয়াটারে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আছে, অর্থাৎ 2 অ্যাটমস হাইড্রোজেন আছে, অর্থাৎ 18 কেজি ওয়াটারের মধ্যে 2 কেজি হাইড্রোজেন আছে আর 16 কেজি অক্সিজেন আছে, রাইট? তো এই হাইড্রোজেনকে কি স্যার ওয়াটার থেকে বের করা যায় না? বা এটা তো অ্যাভেলেবল সোর্স, এটা তো কিনা লাগে না। ওয়াটার তো একটা হিউজ সোর্স, রেন ওয়াটার আছে, রিভার ওয়াটার আছে, তারপরে আমাদের সি ওয়াটার, ওশান ওয়াটার, হিউজ ওয়াটার বডি আছে, আমরা সেখান থেকে হাইড্রোজেন কি আমরা নিতে পারি না? তাহলে তো আমাদের ন্যাচারাল গ্যাসে তো অনেক ডিমান্ড, অনেক বেশি আমাদের এটা কস্ট, তাহলে আমরা ওখান থেকে তো হাইড্রোজেন আনতে পারি। বাট প্রবলেম হলো ওখান থেকে হাইড্রোজেন অর্থাৎ ওয়াটার থেকে হাইড্রোজেন এক্সট্রাক্ট করতে গেলে আমাদের ঝামেলা আছে, কারণ এখানে হিউজ ইলেকট্রিসিটি কস্ট হয়। এখানে ইলেকট্রোলাইসিস মেথডে হাইড্রোজেন তৈরি করতে গেলে যে পরিমাণ ইলেকট্রিসিটি কনজাম্পশন হবে তার থেকে ন্যাচারাল গ্যাস মিথেনের দাম অনেক অনেক কম। তাহলে আমাদের এখানে হাইড্রোজেন থেকে অর্থাৎ ওয়াটার থেকে হাইড্রোজেন সেপারেট করা ভেরি টাফ, বিকজ একমাত্র ওই হলো ইলেকট্রোলাইসিস প্রসেস, আর ইলেকট্রোলাইসিস প্রসেস অনেক কস্টলি, স্পেশালি আমাদের দেশে। তাই আমরা হাইড্রোজেনের মেন সোর্স হিসাবে ওয়াটার আমরা বলবো না, এখানে আমরা হাইড্রোজেনের মেন সোর্স হিসাবে আমরা যেটা নিয়েছি সেটা হলো ন্যাচারাল গ্যাস, দ্যাট ইজ মিথেন গ্যাস। এখন মিথেনকে কি করলাম? হিট দিলাম 450 ডিগ্রি কি দিয়ে? ওয়াটার দিয়ে, স্টিম দিয়ে। এটাকে বলা হয় স্টিম ক্র্যাকিং বলা হয়, স্টিম ক্র্যাকিং, অর্থাৎ স্টিম দিয়ে মিথেনকে ক্র্যাক করে আমরা হাইড্রোজেন গ্যাস সেপারেট করে নিলাম। তাহলে ন্যাচারাল গ্যাস থেকে আমরা হাইড্রোজেন সেপারেট করলাম। এখন আসো এই হাইড্রোজেন গ্যাসকে আমরা যদি সেকেন্ড রিঅ্যাকশনে আসি, এটা এক নাম্বার গেল। 2 নাম্বারটা হলো এই হাইড্রোজেন গ্যাসকে আমরা নাইট্রোজেন গ্যাস এয়ার থেকে পাবো। এই নাইট্রোজেন গ্যাস ফ্রম এয়ার, এটা অ্যাভেলেবল সোর্স, এয়ারে প্রচুর নাইট্রোজেন আছে, 78% নাইট্রোজেন আছে। এই হাইড্রোজেনকে নাইট্রোজেনের সাথে যদি রিঅ্যাক্ট করি, এটা রিভার্সিবল রিঅ্যাকশন, ভালো করে খেয়াল করবে। এটা আয়রন পাউডার ক্যাটালিস্ট লাগে, এখানে 3 ভলিউম হাইড্রোজেন লাগে, এখানে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস এই সমস্ত কম্পোনেন্টগুলো দিবে, নতুবা হবে না। এটা 200 ATM প্রেসার লাগে, লাগালে এখানে রিঅ্যাক্ট করে 2NH3 অ্যামোনিয়া তৈরি হয়, আর এটা এক্সোথার্মিক রিঅ্যাকশন -92 কিলোজুল হিট প্রোডাকশন হয়। সো এই যে রিঅ্যাকশনকে আমরা লাল কালি দিই, এটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য প্রোডাকশন অফ অ্যামোনিয়া। এটা হলো হেবার-বস প্রসেস বলা হয়। হেবার-বস প্রসেসে আমরা অ্যামোনিয়া তৈরি করতে পারি, দ্য রিঅ্যাকশন অফ হাইড্রোজেন এন্ড নাইট্রোজেন। মাত্র 37 স্টুডেন্ট, হাউ ইট ইজ পসিবল টু টেক ক্লাস? ডিসগাস্টিং ম্যাটার ফর মি অ্যাকচুয়ালি। আমি আজকে নামগুলো বের করবো, স্টুডেন্টকে আমি ফোন দেবো আজকে, যারা যারা ক্লাস করি। আর মনে রাখবা যে পরীক্ষা হবে আল্লাহ আল্লাহ করে, যদি এবারে ইয়েটা ভালো হয়, লকডাউনটা উঠে যায়, আমরা দোয়া করি সবাই দেশের অবস্থাটা ভালো হোক। তারপরে খারাপ করলে কিন্তু পরীক্ষা দিতে পারবো না, এবার মনে রেখো, কোনো রকম এটা টলারেট করা যাবে না। তোমাদের 300 স্টুডেন্টের মধ্যে 40 স্টুডেন্ট তোমরা অনলাইনে আসছো, আমি জানি না তোমাদের কি প্রবলেম এখানে। আর যারা কো টিচার আছেন তারা একটু লিস্ট করেন যে কারা কারা ক্লাস করছে, কারা কারা ক্লাস করেনি। আমি জানি না আজকে যারা কো টিচার কারা। আহমেদ সুলতান আছেন মনে হয় স্যার, আপনি কি অনলাইনে আসছেন? থাকলে আমাকে একটু প্লিজ একটা আমার সাথে একটু কথা বলেন, একটু অনলাইনে যারা যারা আসেনি বা যারা ক্লাস করছে না তাদেরকে একটু লিস্ট করেন। আর একজন আছেন কে আমি জানি না, কো টিচার হিসাবে থাকার কথা। আহমেদ সুলতান স্যার, আপনি মনে ASK আহমেদ সুলতান সম্ভবত, যদি আপনি থেকে থাকেন আমাকে একটু বলেন স্যার, আমি আসি। আমার এখানে মেসেজে স্যার একটু প্লিজ জানাবেন। তাহলে এখানে আমরা অ্যামোনিয়া কিন্তু প্রডিউস করে ফেলেছি, কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, শুধু রিঅ্যাকশন লিখলে হবে না। এখানে যখন আমরা প্রিন্সিপাল অফ প্রিপারেশন লিখবো তখন আমরা এই কথাটা লিখবো, প্রথমে লিখবো at first methane is cracked with steam at 450 degree Celsius temperature in presence of nickel catalyst to produce hydrogen gas. The reactions are given below, বলে এই রিঅ্যাকশন দুটো দিয়ে এইভাবে দেব। তারপর সেকেন্ড ফেজে লিখবো now this produced hydrogen gas reacts with nitrogen in presence of iron catalyst at 450 to 550 degree Celsius temperature at 200 atm pressure to produce ammonia gas. The reaction is given below, বলে রিঅ্যাকশনটা দিয়ে দেব। দেখবো এক পেজ হয়ে গেছে। তাহলে আমরা প্রথমে লিখলাম ফর্মুলা, র ম্যাটেরিয়ালস, তারপরে ক্যাটালিস্ট, তারপর প্রিন্সিপাল প্রিপারেশন,
আর ফাইনালি যদি শুধু অ্যামোনিয়া প্রোডাকশন আসে তাহলে তুমি এখানে 4 নম্বরে ইউজেস লিখে দিতে পারো। ইউজেস এটা কোথায় ইউজ করা হয় তোমরা জানো, এটা ইউজ করা হয় ইউরিয়া ম্যানুফ্যাকচারিং ইউজ করা হয়, এটা আমাদের টয়লেট ক্লিনার্স হিসাবে গ্লাস ক্লিনার হিসাবে অ্যামোনিয়াটা ইউজ করা হয়। তারপরে বিভিন্ন রকম ফার্টিলাইজার তৈরি, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট ফার্টিলাইজার তৈরিতে এটা ইউজ করা হয়, অর্থাৎ এগ্রিকালচারের অর্থাৎ ফার্টিলাইজার তৈরিতে এটা স্পেশালি ইউজ করা হয়। ইউরিয়া ম্যানুফ্যাকচারিং ইউজ করা হয়। দিস ইজ দ্য প্রিপারেশন অফ অ্যামোনিয়া ফ্রম ন্যাচারাল গ্যাস। তাহলে এটা পরীক্ষা আসে যেমন স্টেমে থাকতে পারে দুইটা কম্পোনেন্ট দেওয়া থাকলো মিথেন এবং দেওয়া থাকলো স্টিম 2 নম্বরে। সি নম্বরে কোশ্চেন আসছে যে ক্যান ইউ প্রিপেয়ার ইউরিয়া ফ্রম দ্য গিভেন টু কম্পোনেন্টস বা গিভেন স্টেমের কম্পোনেন্টস থেকে বা গিভেন কম্পাউন্ডস হুইচ ইজ গিভেন ইন স্টেম। তাহলে আমরা বলবো ইয়েস উই ক্যান প্রিপেয়ার অ্যামোনিয়া ফ্রম দ্য গিভেন কম্পাউন্ডস। দেওয়ার পরে লিখবে র ম্যাটেরিয়ালস, তারপরে ক্যাটালিস্ট, তারপরে ফর্মুলা, তারপরে প্রিন্সিপাল প্রিপারেশন এবং ফাইনালি ইউজেস। তাহলে একটা কোশ্চেন আমাদের হয়ে গেল। এখন কোনো প্রবলেম থাকলে বা প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার আমরা এখানে প্রবলেম আছে, এখানে বুঝিনি, আমাকে প্লিজ তোমরা একটু জানাও। কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। অ্যারাউন্ড 50 স্টুডেন্ট। কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। ইউরিয়া প্রোডাকশন অর্থাৎ অ্যামোনিয়া প্রোডাকশনের জন্য যে ইউরিয়া প্রোডাকশনের জন্য যে অ্যামোনিয়া লাগবে, এই অ্যামোনিয়াটা তোমরা বুঝতে পেরেছো কিনা? হাউ উইল ইউ প্রিপেয়ার অ্যামোনিয়া ফ্রম ন্যাচারাল গ্যাস? দেখো আমি তোমাদেরকে আবার বলি কিভাবে তুমি ইউরিয়া তৈরি করবে, এই অ্যামোনিয়া তৈরি করবে। প্রথমে আমরা বলবো এই অ্যামোনিয়ার ফর্মুলা NH3, তারপরে বলবো র ম্যাটেরিয়ালস ন্যাচারাল গ্যাস, এর মেন কম্পোনেন্টস মিথেন। 2 নাম্বার হচ্ছে স্টিম, যেটার ফর্মুলা H2O। 3 নম্বরে হলো আমাদের প্রিন্সিপাল অফ প্রিপারেশন, সেখানে লিখবো অ্যাট ফার্স্ট মিথেন ইজ ক্র্যাকড উইথ স্টিম অ্যাট 450 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইন প্রেজেন্স অফ নিকেল ক্যাটালিস্ট টু প্রডিউস হাইড্রোজেন গ্যাস। রিয়াকশনস আর গিভেন বিলো বলে রিয়াকশনগুলো দিয়ে দেবো। নেক্সট লিখবো আমরা now this produced hydrogen gas reacts with nitrogen which is available in air in presence of iron catalyst at 450 degree to 550 degree Celsius temperature at 200 atm pressure to produce ammonia gas বলে রিঅ্যাকশনটা দিয়ে দেব। দেওয়ার পরে আমরা লিখবো ইউজেস, ইট ইজ ইউজড as gas cleaner, it is used for the production of urea, it is used for the ammonium sulfate fertilizer etc. H2N and NH2 কি সেম? হ্যাঁ, NH2 আসলে এই যে বন্ডগুলো দেখানো হয়েছে নাইট্রোজেনের সাথে, এই জন্য আমি NH2 লিখতে পারতাম, সমস্যা নেই। যেমন তুমি যদি এটা লেখো CH2 ডাবল বন্ড CH2 দ্যাট ইজ ইথিন, তুমি যদি এরকম লেখো H2C ডাবল বন্ড CH2, দিস ইজ কারেক্ট এবং এই ফর্মে লেখাটা বেটার, কারণ এই কার্বনের সাথে বন্ডগুলো দেখানোর জন্য। তুমি যদি এর স্ট্রাকচার লেখো, দেখো এর স্ট্রাকচার যদি লিখতে থাকো তাহলে লেখা যায় নাইট্রোজেনের 3 ভ্যালেন্সি, 2টো হাইড্রোজেন আছে এখানে এই, আর এইখানে কার্বনের 4টা ভ্যালেন্সি, দেখো এখানে কার্বনের এই, আর এখানে নাইট্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। দিস ইজ দ্য স্ট্রাকচারাল ফর্মুলা অফ ইউরিয়া। দেখো প্রত্যেকটার ভ্যালেন্সি আমাদের নাইট্রোজেনের 3 হ্যান্ডস, হাইড্রোজেনের 1 হ্যান্ড, কার্বনের 4টা হ্যান্ড, আর অক্সিজেনের 2টো হ্যান্ড, নাইট্রোজেনের 3টা হ্যান্ড, হাইড্রোজেনের একটা করে। অর্থাৎ দিস ইজ দ্য স্ট্রাকচারাল ফর্মুলা অফ ইউরিয়া। তো সেই ক্ষেত্রে তুমি যদি H2N অথবা NH2 লেখো, বোথ কারেক্ট। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। বুঝেছি স্যার, থ্যাঙ্কস। আচ্ছা ওকে, আর সবাই বুঝছো? অ্যামোনিয়া কি লিখছো? নো কোশ্চেন স্যার, ক্লিয়ার স্যার,
স্যার বুঝেছি। আচ্ছা, ফেরদৌস বুঝতে পেরেছি স্যার, বুঝেছি স্যার, ইয়েস স্যার। ওকে, এখন আসা যাক আমরা কিভাবে ইউরিয়া তৈরি করব। তাহলে ইউরিয়া প্রোডাকশন আসলে আমরা কি লিখব? এই অ্যামোনিয়া পর্যন্ত কিন্তু লিখে আসতে হবে, প্রোডাকশন অফ ইউরিয়া। তাহলে আমাদের পুরা অ্যামোনিয়া পর্যন্ত লিখে এসে পরে আমরা লিখব। এবং দেখো আমি কিভাবে লিখি, দেখো তোমরা। ইউরিয়া প্রোডাকশন অফ ইউরিয়া, প্রোডাকশন অফ ইউরিয়াতে নাম্বার 1 প্রথমে লিখব ফর্মুলা, এ নাম্বার বা 1 নাম্বার ফর্মুলা। এইভাবে লিখলে পড়লে তোমার সহজে মুখস্থ হয়ে যাবে। ফর্মুলা কি? H2N CO NH2 গেল একটা। নাম্বার 2 র ম্যাটেরিয়ালস হিসাবে নাম্বার 1 কি লাগবে? ন্যাচারাল গ্যাস, এটা CH4। নাম্বার 2 মিথেন, সরি স্টিম বা ওয়াটার H2O। আর কি লাগবে? আর লাগবে 3 নাম্বার হলো এয়ার। ওখানে আমাদের একটা ভুল হয়েছে, ওই যে র ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে কোনো এয়ার হবে, নাইট্রোজেনটা মনে হয় দেয়নি। এয়ারে লাগবে নাইট্রোজেন। আর কি লাগবে? আর কিছু লাগবে না। নাম্বার 3 হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে লাগবে নাম্বার 1 নিকেল পাউডার, শুধু নিকেল পাউডার ফর্মে। নাম্বার 2 আয়রন ক্যাটালিস্ট, আয়রন। নাম্বার 3 আর কি লাগে এখানে? আর কিছু লাগবে না, এই দুটোই লাগবে। নাম্বার 4 হলো প্রিন্সিপল অফ প্রিপারেশন। প্রথমে কি অ্যামোনিয়া তৈরি করতে হবে। তাহলে অ্যামোনিয়া তৈরি করতে গেলে মিথেনকে CH4 কে স্টিম দিয়ে ক্র্যাক করব 450 ডিগ্রি সেলসিয়াস। নিকেল ক্যাটালিস্ট, প্রথমে হাইড্রোজেন, 3 হাইড্রোজেন আর কার্বন মনোক্সাইড গ্যাস। তখন এই 3 কার্বন মনোক্সাইড গ্যাস আবার স্টিমের সাথে রিঅ্যাক্ট করে তৈরি করবে 450 ডিগ্রি নিকেল। তাহলে হবে হাইড্রোজেন গ্যাস প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এটা যদি আমরা একসাথে করি তাহলে এইটা ক্যান্সেল হয়ে যায়। তাহলে মিথেন CH4 প্লাস এখানে আসে 2H2O, এখানে তৈরি হবে 4 হাইড্রোজেন গ্যাস প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস। জাস্ট আমরা দুটো অ্যাড করলাম। তাহলে এটা গেল 1 নাম্বার রিঅ্যাকশন। তাহলে প্রথমে আমি হাইড্রোজেনকে সেপারেট করলাম। প্রথম টার্গেট হলো আমরা অ্যামোনিয়া তৈরি করব, তারপরে অ্যামোনিয়া থেকে আমরা ইউরিয়া তৈরি করব। ওকে, সেকেন্ড রিঅ্যাকশনটা কি? সেকেন্ড রিঅ্যাকশনটা হলো, আমি মুছবো এটা। সেকেন্ড রিঅ্যাকশনটা হলো 2 নাম্বার রিঅ্যাকশন। এই যে প্রোডিউসড হাইড্রোজেন গ্যাস পেলাম, এই হাইড্রোজেন গ্যাস এর সাথে অ্যামোনিয়া, নাইট্রোজেন এয়ার থেকে নেব গ্যাস, এটা রিভার্সিবল সাইন। 450 টু 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 200 atm প্রেসার, এবং আমাদের আয়রন ক্যাটালিস্ট তৈরি হবে 2NH3 অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে, আর ডেল এইচ এর ভ্যালু হবে -92 কিলোজুল। 2 নাম্বার রিঅ্যাকশন। এরপরে আমরা যে অ্যামোনিয়া গ্যাসটা পেলাম, এই অ্যামোনিয়া গ্যাস আর এখানে দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, একটা ফেলে দেওয়ার না, এই যে অ্যামোনিয়া গ্যাস, এই হাইড্রোজেন গ্যাস আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস, প্রথম রিঅ্যাকশনে যে কার্বন ডাইঅক্সাইড পেয়েছিলাম এটা দুটোকে সেপারেট করে হাইড্রোজেনটা ইউজ করছি এখানে, আর এই কার্বন ডাইঅক্সাইডকে সেপারেট করে এক জায়গাতেই আমরা কুলিং মেথডে এটাকে আমরা সলিড কার্বন ডাইঅক্সাইড বানিয়েছি বা লিকুইড কার্বন ডাইঅক্সাইড। তো লিকুইড ফর্ম হয় না, যেহেতু এটা সাবলিমেটেড সাবস্টেন্স, এটাকে আমরা লিকুইড ফর্মে, অর্থাৎ আমরা এটাকে মানে করব, ঠান্ডা করব, করার পরে কুলিং করব, করার পরে রেখে দেব। দেওয়ার পরে এই যে অ্যামোনিয়া গ্যাস পেলাম, লিকুইড অ্যামোনিয়া গ্যাস, গ্যাসটাকে আমরা লিকুইড বানাবো, আমরা হিট এলিমিনেট করে ওটা লিকুইড অ্যামোনিয়া বানাবো। তখন এই অ্যামোনিয়ার সাথে, এই লিকুইড অ্যামোনিয়ার সাথে এই কার্বন ডাইঅক্সাইড কুলিং অর্থাৎ সলিড কার্বন ডাইঅক্সাইডের সাথে রিঅ্যাক্ট করব। রিঅ্যাক্ট করলে কি হবে জানো? অ্যামোনিয়াম বাইকার্বনেট NH2COO NH4 এটা তৈরি হবে। তাহলে এখানে দুইটা দাও, 6টা হাইড্রোজেন, 4 দিয়ে 6টা হাইড্রোজেন, নাইট্রোজেন 2টা, আর এখানে অক্সিজেন 2টা, কার্বন 1টা। ওকে, ব্যালেন্সড রিঅ্যাকশন। তাহলে এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। অ্যামোনিয়াম, তোমাদের বইতে কিন্তু এই রিঅ্যাকশনটা দেয়া নেই,
তোমরা এই রিঅ্যাকশনটা দিবা না দেওয়া আছে আমি জানি না, আমার কাছে এখন বই নাই। যেটা অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হয়। তাহলে এটা গেল 3 নাম্বার রিঅ্যাকশন। তাহলে 1 নাম্বার রিঅ্যাকশন ছিল এটা, 2 নাম্বার রিঅ্যাকশন ছিল এটা, 3 নাম্বার রিঅ্যাকশন এটা। 4 নাম্বারে যখন অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হলো অর্থাৎ NH2COO NH4, এটাকে যদি আমরা হিট দিই, হিট দিলে কি হবে জানো, এটা লিকুইড ফর্ম। হিট দিলে এখান থেকে পানি বেরিয়ে যাবে। এখানে 4টা হাইড্রোজেনের মধ্যে 2টা হাইড্রোজেন আর এখান থেকে 2টা অক্সিজেনের মধ্যে 1টা অক্সিজেন মিলে ওয়াটার ফর্ম করলো। এই ওয়াটারটা ইভাপোরেট হয়ে গেল, এটা হিট দিয়ে লাগে। আর বাকি কি হবে, বাকি হবে NH2 বা H2N CO NH2। দেখো এখান থেকে 4টার মধ্যে 2টা হাইড্রোজেন আর 1টা অক্সিজেন গেলে 1টা অক্সিজেন থাকে, 2টা হাইড্রোজেন থাকে। তাহলে এই যে এটা ইউরিয়া, এবং ইউরিয়াটা আমরা পাবো কি, এটা আমাদের সলিড ফর্মে গ্রানুলস হিসাবে এটা বস্তাবন্দি করে বাজারে বিক্রি করে দেওয়া হয়। দিস ইজ দ্য ম্যানুফ্যাকচার অফ ইউরিয়া ফ্রম ন্যাচারাল গ্যাস। এটার ইউজেস কি, এটা ইউজ করা হয় অনেক ক্ষেত্রে, বিশেষ করে এগ্রিকালচারাল কান্ট্রিতে আমরা ফার্টিলাইজার হিসেবে ইউজ করি, এটা ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন হিসেবে ইউজ করি, মেলামাইন তৈরিতে ইউজ করা হয়। এ লট অফ ইউজেস আছে ইউরিয়ার। তবে আমাদের দেশে সাধারণত ইউরিয়াটা ইউজ করা হয় কোথায়, এগ্রিকালচারে, অর্থাৎ আমাদের ফর দ্য প্রোডাকশন অফ ক্রপস, এখানে আমরা ইউরিয়াটা ইউজ করতে পারি। আচ্ছা, আগে ইরেজ করা হয়ে গেছে বলতে রিঅ্যাকশনগুলো তো সব লিখতে হবে। ওকে, প্লিজ দেখো এখন যদি আসে প্রোডাকশন অফ ইউরিয়া, এখন পারবা? ইউরিয়া প্রোডাকশন করতে গেলে কি লাগে আমি আবার বলি, আমি যেহেতু তোমাদের এখন মেসেজ দেখি আর আমি বলি তোমাদের, ইউরিয়া তৈরি করতে গেলে আমাদের প্রথম যে কন্ডিশন, প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো আমাদের ন্যাচারাল গ্যাস, র ম্যাটেরিয়ালস হিসাবে ন্যাচারাল গ্যাস লাগবে। নাম্বার 2 হলো আমাদের স্টিম লাগবে, ওয়াটার লাগবে। নাম্বার 3 হচ্ছে এয়ার লাগবে। এই 3টা জিনিস। তো এয়ার তো অ্যাভেলেবল, ওয়াটার তো অ্যাভেলেবল, আর কি ন্যাচারাল গ্যাসটা কিন্তু আমাদের কিনতে হয়, অর্থাৎ এটা একটা ভালো একটা অ্যাসেট। তো ন্যাচারাল গ্যাস থেকে আমাদের, আর তার আগে একটা বলি, আমাদের দেশে যে ইউরিয়া ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো কিন্তু যেখানে অ্যাভেলেবল র ম্যাটেরিয়ালস পাওয়া যায় অর্থাৎ ন্যাচারাল গ্যাস পাওয়া যায়, সেই সমস্ত জায়গাতেই কিন্তু আমাদের ইউরিয়া ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে, এবং এগুলো সবগুলোই সরকারি বলা যায়, সরকারিভাবেই এই সমস্ত ইউরিয়া ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে। যা হোক, এনিওয়ে, তাহলে আমি আবার বলি, ইউরিয়া তৈরি করতে গেলে লাগবে ন্যাচারাল গ্যাস, নাম্বার 1। নাম্বার 2 লাগবে এয়ার, অর্থাৎ এয়ার থেকে নাইট্রোজেন নেবো। আর নাম্বার 3 হলো আমাদের ওয়াটার লাগবে। এই 3টা। এখন আসি আমরা 2 নম্বরে ক্যাটালিস্ট হিসাবে, 3 নম্বরে আসি ক্যাটালিস্ট হিসাবে কি লাগে। ক্যাটালিস্ট হিসাবে নিকেল পাউডার লাগে এবং আয়রন পাউডার লাগে। নাম্বার 4-এ আসি আমরা প্রিন্সিপাল প্রিপারেশন। প্রিন্সিপাল প্রিপারেশন কি করব, প্রথমে যে ন্যাচারাল গ্যাসটা নিলাম এটাকে স্টিম দিয়ে ক্র্যাক করব, স্টিম ক্র্যাকিং বলা হয়, এবং এটাকে কত দিয়ে 450 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এটা স্টিম ক্র্যাকিং করলে এটা তৈরি হয় আমাদের হাইড্রোজেন গ্যাস। এবং সেই রিঅ্যাকশনটা এখানে কিছুটা মুছে ফেলছি, এই জায়গায় আমি দিয়েছি যে মিথেনকে যদি স্টিম দিয়ে ক্র্যাক করা হয় তাহলে হাইড্রোজেন গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউসড হয়। এখান থেকে এই হাইড্রোজেন গ্যাসটা এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা সেপারেট করব, কার্বন ডাইঅক্সাইডকে সলিড ফর্ম বানিয়ে আমরা এক জায়গায় রেখে দেবো, আর এই হাইড্রোজেনকে নিয়ে আমরা চলে আসলাম সেকেন্ড একটা কনভার্টারের মধ্যে। এই কনভার্টারে হাইড্রোজেন গ্যাস এবং এয়ার থেকে পাম্প করে ওই কনভার্টারের মধ্যে আমরা হাইড্রোজেন গ্যাস ইনপুট করলাম, করে ওর মধ্যে ক্যাটালিস্ট হিসেবে রাখছি আয়রন পাউডার, আর ওখানে টেম্পারেচার মেনটেন করলাম 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, প্রেসার দিলাম 200 atm প্রেসার। তাহলে ওই কন্টেইনারের মধ্যে রিঅ্যাকশন করে তৈরি হলো কি, 2 অ্যামোনিয়া মলিকিউলস তৈরি হলো, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস তৈরি হলো, এবং এটা একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, ΔHCl হলো -2। এরপরে আমরা এই অ্যামোনিয়া গ্যাসকে ওখান থেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ওটাকে কুল করলাম, করে লিকুইড অ্যামোনিয়া তৈরি করলাম, হিট এক্সচেঞ্জারের মাধ্যমে ওটা লিকুইড করলাম, লিকুইড করে আমরা অ্যামোনিয়া গ্যাস থেকে অ্যামোনিয়া লিকুইড তৈরি করলাম। এই অ্যামোনিয়া লিকুইড আর এখানে যে এটা ছিল সলিড কার্বন ডাইঅক্সাইড, ওটার মধ্যে দিয়ে আমরা এটাকে কুলিং অবস্থায় এটাকে আমরা রিঅ্যাক্ট করলাম, রিঅ্যাক্ট করে তৈরি হলো কি, অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হলো। অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হলো 3 নম্বর রিঅ্যাকশনে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর রিঅ্যাকশন। তখন আমাদের এই অ্যামোনিয়াম কার্বামেটকে আমরা এটা লিকুইড ফর্মে, এখানে অলরেডি হয়ে গেছে, অ্যামোনিয়াম কার্বামেট থেকে ইউরিয়া জাস্ট হিট দিলে এখান থেকে ওয়াটার বেরিয়ে যায়, ওয়াটারটা ইভাপোরেট হয়ে চলে যায়, আর এখান থেকে যে লিকুইড অ্যামোনিয়াম কার্বামেটকে হিট দিলে সলিড গ্রানুলস হিসাবে যে ওই যে ছোট ছোট দানা টাইপ সাদা হোয়াইট কালার, এটাতে আমরা বস্তাবন্দি করে, অ্যামোনিয়াটা বস্তাবন্দি করে 50 কেজি বস্তা তৈরি করে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জেলা শহরে, বিভিন্ন গ্রামে গঞ্জে এটা আমরা
পাঠিয়ে দিই এগ্রিকালচারের জন্য। এই হলো আমাদের প্রোডাকশন অফ ইউরিয়া। এবং এর ইউজেস কি? ইট ইজ ইউজড ইন এগ্রিকালচার অ্যাজ এ ফার্টিলাইজার ইন এগ্রিকালচার, ইট ইজ ইউজড ফর দ্য প্রোডাকশন অফ ইউরিয়া ফর্মুলেটেড রেজিন অর মেলামাইন ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। এই হলো আমাদের ইউরিয়া প্রোডাকশন ফ্রম ন্যাচারাল গ্যাস। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। এখন কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। Clear, sir. Sir, can you kindly teach us how catalysis speed up or slow down the certain reactions? Okay. Okay. কি লিখছো? নাদিরা কি লিজা। ওকে, তোমার নাম কি আমি তো জানি না বাবা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার দেখছি প্রশ্নের আনসার আমি দিচ্ছি। তার আগে তোমাদের কোশ্চেন নাই স্যার? আর কারোর কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, নো কোশ্চেন স্যার, বুঝেছি স্যার। আচ্ছা, নো প্রবলেম, বুঝেছি স্যার। ওকে, তাহলে একজন কোশ্চেন করেছো যে কিভাবে স্পিড আপ করে বা এটা স্লো ডাউন করে ক্যাটালিস্ট। আসলে ক্যাটালিস্ট কি করে, ক্যাটালিস্টের রোল কি, তাহলে আমি একটু এখানে বলি। আয়রন পাউডার কি করে, কেন ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হয়। দিস ইজ এমন একটা কোশ্চেন করেছো, এটা অনেক বড় ক্লাসে পড়ানো হয়। যখন তুমি পিএইচডি করবা, ডক্টরেট করবা, বিশেষ করে ডক্টরেট না, যখন মাস্টার ডিগ্রিতে পড়বা, তখন আমরা এই মেকানিজমগুলো পড়েছি। কেন ক্যাটালিস্ট কিভাবে স্পিড আপ করে, কিভাবে স্লো ডাউন করে, কেন ক্যাটালিস্ট কি রোল প্লে করে। দেখো, এই একটা আয়রন পাউডার, যেহেতু তুমি শুনতে চেয়েছো এই জন্য আমি আনসারটা দিয়ে। দেখো, এই একটা ক্যাটালিস্ট, মনে করো এটা আয়রন পাউডার। এই একটা মলিকিউল, এই মলিকিউলটা হলো আমাদের হাইড্রোজেন মলিকিউল, আর এটা হলো আমাদের নাইট্রোজেন মলিকিউল। এটা হলো আমাদের নাইট্রোজেন মলিকিউল, আর এটা হলো হাইড্রোজেন মলিকিউল। মনে রাখতে ভালো করে। এখন এটা তো আমাদের যেহেতু গ্যাসিয়াস মলিকিউল, গ্যাসিয়াস মলিকিউল কিন্তু গ্যাস মলিকিউল প্রথম একটা রিঅ্যাকশনের মেইন পার্ট হলো, একটা রিঅ্যাকশন টেক্স প্লেসের প্রথম ফার্স্ট কন্ডিশন হলো কাম ইন কন্ট্যাক্ট। রিঅ্যাক্টেন্ট মলিকিউলস এর কাম ইন কন্ট্যাক্টে না গেলে কিন্তু রিঅ্যাকশন হয় না। তাহলে হাইড্রোজেন এবং নাইট্রোজেন মলিকিউলস যদি কন্ট্যাক্টে না যায় তাহলে রিঅ্যাকশন হবে না। তাহলে কন্ট্যাক্টে গেলেই কি রিঅ্যাকশন হবে? নো, কন্ট্যাক্টে যেতে হবে, যাওয়ার পরে তাদের কিন্তু কলিশন হতে হয়। এটা আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে কিছুটা টাচ দেওয়া আছে। এখানে প্রথমে কি হয়, নাইট্রোজেন আর হাইড্রোজেন প্রথমে কন্ট্যাক্টে যেতে হবে, এবার কলিশন হতে হবে। এবার কলিশন হলেই হবে না, সেখানে যথোপযুক্ত কলিশন হতে হবে, মিনিমাম অ্যাক্টিভেশন এনার্জি যেটা বলা হয়, সেখানে মিনিমাম একটা কলিশন হতে হবে। হয়ে যখন অ্যাটমে সেপারেট হবে, তখন অ্যাটমগুলো কিন্তু টেক পার্ট করে, নাম্বার ওয়ান। কিন্তু এখানে গ্যাস ফেজ এরা কিন্তু কলিশন কিভাবে করবে? একটা তো দুটো উড়ে উড়ে বেড়ায়, এটা তো গ্যাসিয়াস ফেজ। গ্যাসিয়াস ফেজে তো কাম ইন কন্ট্যাক্টে যাওয়াটাই মুশকিল। একটা রুমের মধ্যে, একটা কন্টেইনারের মধ্যে গ্যাস মলিকিউলস তো একটা মলিকিউলস আর একটা মলিকিউলস কন্ট্যাক্ট হবে না। অর্থাৎ এরা তো মানুষ না যে তুমি ওখানে দাঁড়াও আমি তোমাকে জোরে ধাক্কা মারবো। এরা তো ইচ্ছা মতো এদের মতো এটা হবে না কলিশন। তাই এখানে একটা কি হয়, একটা সলিড সারফেস লাগে, সলিড সারফেস। এটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। সলিড সারফেস করে কি, দেখো এই হাইড্রোজেন মলিকিউল প্রথমে কি হবে জানো, এটার উপরে অ্যাডজর্পশন, এটার নাম কি? অ্যাডজর্পশন। এই টার্মটার নাম হলো অ্যাডজর্পশন, এডি এসওআরবি এসআইওএন, অ্যাবজর্পটিআইওএন, অ্যাবজর্পশন। অ্যাডজর্পশন যখনই হবে তখন নাইট্রোজেন মলিকিউল ঠিক করবে এই হাইড্রোজেন থেকে আসছে, সে তখন আস্তে 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 এখানে এসে তার সাথে কি করবে, এর সাথে বসে এখানে এও অ্যাডজর্পশন হবে। হওয়ার পরে এদের সাথে তখন একটা ইন্টারঅ্যাকশন হবে। তখন ইন্টারঅ্যাকশন হয়ে কি হবে, তখন যে ইন্টারঅ্যাকশন হবে তখন তারা রিঅ্যাক্ট করে এখানে একটা অ্যামোনিয়া মলিকিউল তৈরি করবে। যখন অ্যামোনিয়া মলিকিউল তৈরি হয়ে যাবে, সেটা তো গ্যাস, তখন তারা বলবে আমাদের রিঅ্যাকশন করা শেষ, চলো আমরা এখান থেকে কেটে পড়ি। তখন এই টোটাল এই জিনিসটা এখান থেকে কেটে পড়বে এইভাবে। যদিও আমি এখানে দেখালাম আসলে এটা হয়নি। একটা নাইট্রোজেনের সাথে তিনটা হাইড্রোজেন হবে। একটা এটা হাইড্রোজেন, মধ্যে একটা লালটা নাইট্রোজেন,
এইটা হাইড্রোজেন, এইটা হাইড্রোজেন, এইভাবে একটা মলিকিউল তৈরি করে গ্যাস মলিকিউলটা এখান থেকে বেরিয়ে যাবে। এখন এইটা যদি না থাকতো তাহলে তো আমাদের মলিকিউল তৈরিটা বাড়তো না, অর্থাৎ অ্যামোনিয়াটা আমাদের কিন্তু প্রোডাকশন বেশি হচ্ছে ডিউ টু দ্য অ্যাবজর্পশন প্রসেস। এখানে মলিকিউলসগুলো একটা প্লেস পায়, যার কারণে এখানে রিঅ্যাকশন করতে সুবিধা হয়। তো সুবিধা না হলে যদি অসুবিধা হয় সেখানে কোনো জিনিস প্রোডাকশন কি বাড়ে? যার কারণে এখানে আয়রন পাউডারটা পজিটিভ ক্যাটালিস্ট হিসাবে আমাদের অ্যাক্ট করে। এখন শুধু পজিটিভ ক্যাটালিস্ট কাকে বলে? পজিটিভ ক্যাটালিস্ট হলো যারা ক্যাটালিস্টের ক্যাটালাইসিস পাওয়ারটা যেখানে আমাদের রেট অফ রিঅ্যাকশনটা ইনক্রিজ হয়, যে ক্যাটালিস্টের কারণে কোনো রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ হয় সেটাকে বলা হয় পজিটিভ ক্যাটালিস্ট। আরেকটা আছে নেগেটিভ ক্যাটালিস্ট। এটা কি করে? ক্যাটালিস্টের যে ক্যাটালিস্ট ইউজ করলে রেট অফ রিঅ্যাকশনটা ডিক্রিজ হয়, সেখানে কি, যেমন হাইড্রোজেন পারঅক্সাইডের ডিসোসিয়েশনের জন্য ফসফরিক অ্যাসিড ইউজ করা হয়, ওখানে যে ভেঙে যায়, নর্মালি ভেঙে যায়, আর ওটা দিলে ওদের ভয়তে বা ওটা দিলে ওর সাথে ওর একটা ইন্টারাকশন হয়, যার কারণে যে হাইড্রোজেন পারঅক্সাইড অক্সিজেনটা সেপারেট হতে চায় না, ওর কারণে। এটার অনেক মেকানিজম আছে, এক একটা ক্যাটালিস্টের এক একটা মেকানিজম, সেই মেকানিজমে কিভাবে একটা রেট অফ রিঅ্যাকশনকে বাড়ছে, রেট অফ রিঅ্যাকশনটা কমাচ্ছে। তো যাই হোক, আমি তোমাদেরকে একটা জিনিস দিয়ে দেখালাম যে কিভাবে রেট অফ রিঅ্যাকশন ইনক্রিজ হয় মানে ইউজিং ক্যাটালিস্ট। তবে এখানে যেটা আমি দেখেছি, এটা রেট অফ রিঅ্যাকশনটাকে ইনক্রিজ করে। তো আমি যতটুকু তোমাদেরকে বললাম এতটুকু নিয়েই তোমরা বুঝতে পেরেছো কিনা দেখো যে রেট অফ রিঅ্যাকশনটা কিভাবে আমাদের ইনক্রিজ হয়। এখন ক্লিয়ার হয়েছে? যে আমাকে প্রশ্ন করেছিলে আমাকে জানাও যে তুমি যে প্রশ্ন করেছিলে সেটা আমি তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, আজকে আমি তোমাদের অ্যামোনিয়া প্রোডাকশন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আজকে যে ক্লাসটা নিলাম বা যে ক্লাসটা চলছে এখন, এটা কিন্তু এই চ্যাপ্টারের একটা সবচেয়ে কি কোশ্চেন, অর্থাৎ সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, যেখানে কিভাবে আরও ইম্পর্টেন্ট আসছে, তারপরেও এটা বেশ ইম্পর্টেন্ট। সেটা হলো অ্যামোনিয়া প্রোডাকশন বাই হেবার-বস প্রসেস। নাম্বার 2 হলো প্রোডাকশন অফ ইউরিয়া ফ্রম ন্যাচারাল গ্যাস। এবং এটাই বাকি ছিল এবং আমাদের শেষ হয়ে গেল চ্যাপ্টারটা। তো আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। দেখো, প্রথম কথা হলো যে তোমাদের একটা শিডিউল দেওয়া হয়, টিচাররা তো আর কম পরিশ্রম করে না। এখন আমরা তো এই মুহূর্তে কিছু বলতে পারি না, আসলে তোমাদের প্রবলেমটা আমরা আসলে বুঝতে পারি না। তোমাদের ক্লাসে তোমরা অ্যাটেন্ড করো না কেন? হ্যাঁ, যদি মনে করো স্যার ক্লাস আমাদের ভালো লাগছে না, বা স্যার আমাদের এই সময় দেন, সব কিছু তোমাদের মতো করে চললে তো হবে না। তোমরা তো খেয়ে ঘুমাবা কেন? আমাদের ঘুম নেই? আমাদের কি চোখে ঘুম নেই? আমরা কি ঘুমাতে পারি না? তো ডেফিনেটলি আমরা তো ঘুমাতে পারি, খাওয়ার পরে তো আমরা রেস্ট নিতে পারি। তোমরা একটা ক্লাস হবে একটা ইম্পর্টেন্ট, এবং দেখো তোমরা কেউ যারা ক্লাস করছো তারা ডেফিনেটলি কিছু না কিছু শিখেছো। মনে করো একটা ওয়ার্ড শিখেছো, একটা ইউরিয়ার ফর্মুলা তো শিখেছো, অন্তত অ্যামোনিয়ার ফর্মুলা তো শিখেছো, অন্তত ইউরিয়া কোথা থেকে তৈরি করা যায় এটা তো শিখেছো। তাহলে আমরা এখানে ক্লাস করতে আমাদের প্রবলেম কি? নাম্বার 1। নাম্বার 2 হলো প্রত্যেকটা ক্লাসে আমরা চাই যে অ্যাবাউট এখানে 80% স্টুডেন্ট প্রেজেন্ট থাকবে, সে প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা টিচারের ক্লাসে। তোমার ভালো না লাগলে তোমার ভালো লাগাতে হবে, এখানে ভালো না লাগার কোনো প্রশ্ন নেই। কেন ভালো লাগবে না? সব টিচাররা তো শেখাতে চায়, সে তো একটা দুটো ওয়ার্ডও তো বলে। তাহলে আমাদের ক্লাসগুলো অন্তত অ্যাটলিস্ট আমাদের প্রেজেন্ট থাকতে হবে। নাম্বার 3 হলো যে আমাদের সিলেবাস শেষ হয়ে গেছে, এখন আমাদের কি করণীয়, এটা নিয়ে আমি কথা বলার জন্য তোমাদের এই ক্যামেরার সামনে আসলাম। এখন আমাদের চিন্তা করতে হবে, আমাদের সিলেবাস শেষ, আমাদের এটা মাস হলো জুন মাস শুরু হয়েছে, অর্থাৎ মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 8 মাস সময় আছে, হিউজ টাইম। এই টাইমের মধ্যে আমরা কি করতে পারি? এর মধ্যে আছে পরীক্ষা, এর মধ্যে আছে প্রি টেস্ট, এর মধ্যে আছে টেস্ট, এর মধ্যে অনেক ফাংশন আছে। তো যা হোক, আমরা টার্গেট নেব 3 মান্থসের টার্গেট, এবং আমি মনে রাখবো বা আমরা সবাই মনে রাখবো 3 মাস পরে আমাদের পরীক্ষা, 3 মাস পরে আমাদের ফাইনাল পরীক্ষা, সেখানে অ্যাবাউট 90% মার্কস আমাদের পেতে হবে। তাহলে কি করণীয়? তাহলে আসো 3 মাসে যদি আমি চিন্তা করি, একটা সাবজেক্টে আমি চিন্তা করি, 3 মান্থসে যদি আমি সপ্তাহে যদি 3টা ক্লাস হয় কেমিস্ট্রি ক্লাস, তাহলে মাসে হলো 12টা ক্লাস, এবং 3 মাসে হলো আমাদের 36 ক্লাসেস। তো 36 ক্লাস বাদ দাও, পরীক্ষা মাঝে এখানে আরো 10টা ক্লাস বাদ দাও, ধরে নাও 26 ক্লাসেস। তাহলে 26 ক্লাসেস এর মধ্যে আমরা একটু ভাগ করে নিই। এবার আমি যদি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বলি, সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, আমরা চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 11, চ্যাপ্টার 12, 1 2 3 4 5 6 7 8 9,
আমরা এই 9টা চ্যাপ্টার তো রিসেন্টলি আমরা 11 12 অনেকবার পড়েছি, সেই স্কুল খোলার পর থেকে ক্লাস 10 আমরা পড়লাম। এখন আসো 3 4 5 6 7 8 9, আমরা 1 2 3 4 5 6 7, তাহলে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 3 7 21, মনে করো 3 পয়েন্ট সামথিং আসে, 21 তো এখানে আরো 5 আসবে, অর্থাৎ 7 7 49, প্রায় 4টা করে ক্লাস আসে মানে এক একটা চ্যাপ্টার উপরে। এখন আমরা তাহলে ওইভাবে একটা প্রোগ্রাম করে নেব, প্রত্যেকটা চ্যাপ্টার উপরে আমরা 4টা করে ক্লাস নেব। এই 4টা ক্লাসে কি থাকবে দেখো, 2টা ক্লাস হবে টোটালটা ইম্পর্টেন্ট জায়গাগুলোকে একটু নক করা, ইম্পর্টেন্ট জায়গাগুলোকে আমাদেরকে একটু ক্লারিফাই করা, একটু বোঝানো। আর 2টা ক্লাস হবে ক্রিয়েটিভ কোশ্চেন সলভ হবে, আর এখানে কিছু এমসিকিউ, একটা ক্লাসে মিনিমাম আমাদের 20 থেকে 25টা এমসিকিউ সলভ করা হবে। এটা হলো আমাদের প্ল্যানিং। আমি আবার বলি, আমাদের সিলেবাস শেষ হয়ে গেছে, টোটাল 3 মাসের কোর্স। এখানে আমাদের টোটাল ক্লাসের সংখ্যা যদি 3টা করে সপ্তাহ হয় 36 ক্লাসেস, এখানে 10টা ক্লাস বাদ দাও, বিভিন্ন পরীক্ষা টরীক্ষা এটার কারণে আমি 26 ক্লাসেস ধরলাম। তাহলে অ্যাবাউট 3 মাসের মধ্যে আমরা এই কয়টা চ্যাপ্টার 1 2 3 4 5 6 7 এই 7টা চ্যাপ্টার আমরা পড়বো, এবং এই 7টা চ্যাপ্টার যদি পড়ি তাহলে 26টা ক্লাসের মধ্যে হয় প্রায় অ্যাবাউট 4 ক্লাসেস আমরা ধরে নিলাম। তাহলে 4টা ক্লাসে আমরা কি করব, 2টা ক্লাসে একটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকস গুলো একটু ক্লারিফাই করব, এবং আমরা সময়টাকে কিল না করে সুন্দর করে ক্লাসের যে সমস্ত কি পয়েন্টগুলো আছে, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো বোঝাবো, কিছু প্রশ্ন দিয়ে দেবো 1 মার্ক 2 মার্কের কোশ্চেনগুলো। এই বোঝানোর পরে একটা ক্লাসে মিনিমাম 3টা থেকে 4টা ক্রিয়েটিভ প্রশ্ন যেখান থেকে আসতে পারে, কি ধরনের প্রশ্ন আসতে পারে এটা দিয়ে আমরা বোঝাবো। আর একটা ক্লাসে আমরা এমসিকিউ 20 থেকে 30টা এমসিকিউ তার রিজন বুঝে আমি লিখবো বা আমরা লিখবো, এবং তোমরা সেই প্রশ্নগুলো আনসার দিবা, যেগুলো পারবে না সেগুলো আবার রিজন দিয়ে আমরা বুঝিয়ে দেবো। এই হচ্ছে আমাদের প্ল্যানিং। আফটার 3 মান্থস পরে পরীক্ষা তো হবেই, প্রি টেস্ট পরীক্ষা হবে, অর্থাৎ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে তোমাদের কি টেস্ট হবে। তাহলে 3 মাস পরে তোমরা যদি সত্যিকার অর্থে বই কলম নিয়ে আমাদের এই প্রোগ্রামে যদি তোমরা পার্টিসিপেট করো, ডেফিনেটলি এখানে 90% মার্কস পাওয়া কোনো ব্যাপার না। কেমিস্ট্রি তো 99 98 পেয়েছে এবার, তাই না? ফিজিক্সে 100ও পেয়েছে। এখন তোমাদের অভিমতটা জানাও আমাকে। আমাদের প্ল্যানিংটা বললাম। হ্যাঁ, এই জন্য তো আমি 90% মার্কসের কথা বললাম। 90 মানেই তো জিপিএ 5, এই জন্য তো আমি তোমার জিপিএ 4। এখন আমি এই জন্য 90%-এর মার্কসের কথা বললাম, তোমাদের মিনিমাম 90%। আমি যে প্রোগ্রামটা বললাম তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, জিপিএ 4। আমি যে প্রোগ্রামটা বলছি এই প্রোগ্রামটা কি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে, আমি ধরে নিলাম তোমরা প্রোগ্রামটা বুঝতে পেরেছো। এখন যেটুকু সময় আছে, সময় এখন অনেক আছে, প্রায় 20-25 মিনিট সময় আছে। ওকে, আমরা এখন শুরু করব চ্যাপ্টার নাম্বার। এখানে কোন চ্যাপ্টার থেকে শুরু করলে হয়? আমি বলো 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এখন কোন নাম্বার চ্যাপ্টার থেকে শুরু করব আমাকে বলো। এখান থেকে শুরু করব না নিচে থেকে শুরু করব? 3 4 5 6 7 8 9, বলো কোন চ্যাপ্টার শুরু করব তোমরা বলো, আমি সেই চ্যাপ্টার শুরু করব। তারপরে আমরা আজকে কনফারেন্স করে আমরা টিচারদেরকে ভাগ করে দেব যে কোনটা কে কি পড়াবে, এইভাবে আমরা একটা ভাগ করে দেব। তোমরা আমাকে বলো, এখানে লিখছি 3 চ্যাপ্টার 3 4 5 6 7 8 9 8 10, এই 1 2 3 4 5 6 7 এই 7টা চ্যাপ্টারের মধ্যে বলো কোন চ্যাপ্টারটা আমরা তোমাদেরকে প্রথম শুরু করব। ওকে, একজন লিখছো ছাত্রী চ্যাপ্টার 3, একজন লিখো চ্যাপ্টার 10। ইয়েস স্যার, আমি বুঝলাম না। চ্যাপ্টার 3, জি স্যার, কিসের স্যার আমি জানি না। তাহলে বেটার হবে, থ্যাংক ইউ ভেরি মাচ। একজন লিখছো চ্যাপ্টার 10, একজন লিখছো চ্যাপ্টার 7। চ্যাপ্টার 10 তো আমরা রিসেন্টলি পড়ে আসলাম, যেগুলো ক্লাস 9-এ পড়েছো সেইগুলো একটু আমি কথা বলতে চাই রে বাবা। চ্যাপ্টার 6, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 3 চ্যাপ্টার 6। ওকে, আমি বলি সবচেয়ে ইম্পর্টেন্সের উপরে ডিপেন্ড করে চ্যাপ্টার 3 তো তোমরা জানো কম বেশি, তবে চ্যাপ্টার 3 থেকে শুরু করলে ভালো হতো। তো আমি চ্যাপ্টার 6 থেকে শুরু করতে চাই। চ্যাপ্টার 6টা আমি পড়াবো, আমি আজকে রাত্রে ভাগ করে দেবো টিচারদের যারা আমরা ক্লাস নিই। চ্যাপ্টার 6 আমি একটু শুরু করতে চাই। তো দেখো, যেহেতু চ্যাপ্টার 6 এর রিকোয়ারমেন্ট বেশি এসেছে, তার মানে অনেকেও চ্যাপ্টার 3 বলেছো, 2-1 চ্যাপ্টার 10 বলেছো। তবে 10টা তো আমরা রিসেন্টলি পড়ে আসলাম, আমরা উপর থেকে পড়ে আসি। তবে যেহেতু চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8 সব থেকে ইম্পর্টেন্ট 3টা চ্যাপ্টার হলো চ্যাপ্টার 6,
চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 11, আর এই 10 আর 12 মিলে একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা থেকে 4 সেট কোশ্চেন আসে, মনে রাখবে। তাহলে আমাদের এই চারটা আগে পড়ি, তো 11 তো পড়াবো না, আগে এই তিনটা পড়ি, পড়ার পরে আমরা চ্যাপ্টার 4, 5 পড়ি বা চ্যাপ্টার 10 পড়ি। তো আমরা শুরু করি চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 দেখো, চ্যাপ্টার 6 এর আমাকে তো পুরাটা দুটো ক্লাসের মধ্যে কি পড়াবো দেখো। চ্যাপ্টার 6 এর প্রথমে আমরা শিখব মোল। মোল মোল কি, আমি শুধু অঙ্কগুলো করাবো মেনলি। মোল কি? মোল হচ্ছে যখন অ্যাটমিক মাস আর মলিকুলার মাসকে এক্সপ্রেস করা হয় গ্রামে, তখন সেটাকে বলা হয় মোল। যেমন মোলকে আমরা এন দ্বারা ডিনোট করতে পারি, এন কত, ডব্লিউ বাই এম। এটা হলো মোল বের করার ফর্মুলা। তো ডব্লিউ মানে কি? ডব্লিউ হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট হুইচ ইজ গিভেন, যেটা গিভেন থাকবে, এবং এটা গ্রামে লিখবো, গ্রাম, জিএম, এটা গ্রামে লিখবো। আর এম মানে কি? মলিকুলার মাস, মলিকুলার মাস এই। আর এন ইকুয়ালস টু কত? নাম্বার অফ মোল, নাম্বার অফ মোল। তাহলে এই যে তিনটা জিনিস আমরা জানলাম, W equals to amount, M equals to molecular mass, N equals to number of mole. এখন যদি বলা হয় find out the what is the mole of 20 gram of hydrogen, and 20 গ্রাম হাইড্রোজেনের মোল বের করতে বলছে। কত গ্রাম? 20 গ্রাম। তাহলে 20 কি? অ্যামাউন্ট, তাহলে W দেওয়া আছে 20 গ্রাম। কার মোল বের করতে বলছে? হাইড্রোজেন। তো হাইড্রোজেনের মলিকুলার মাস কত? 2 গ্রাম। এখন কিন্তু বিস্তারিত বোঝানোর সময় কম, কিন্তু মনে রাখতে হবে এম কি? মলিকুলার মাস। মলিকুলার মাস হাইড্রোজেনের কত? 2 গ্রাম। হাইড্রোজেন সাম অফ দ্য অ্যাটমিক মাস 1 * 2 = 2। আর এখানে বের করতে হবে কত? নাম্বার অফ মোল, n = what? তাহলে উই নো n = w by m। তাহলে what is w? 20, what is m? 2। তাহলে কত হয়? 10 মোলস। তাহলে আমরা 10 মোলস, অর্থাৎ n এর ভ্যালু কত? 10 মোলস। তাহলে what is the mole number of 20 গ্রাম of hydrogen? স্যার 10 মোল। তাহলে এখানে আমাদের তিনটা টার্ম আছে, একটা হলো নাম্বার অফ মোল, একটা হলো অ্যামাউন্ট, আর একটা মলিকুলার মাস। তাহলে মনে রাখবে, যদি মোল বের করতে বলে তাহলে অ্যামাউন্ট দেওয়া থাকবে, আর মলিকুলার মাস কখনোই দেওয়া থাকবে না। মলিকুলার মাস তোমাকে বের করে নিতে হবে। মলিকুলার মাস কি? সাম অফ দ্য মাস অফ অ্যাটম প্রেজেন্ট ইন এ মলিকিউল। ওকে, তাহলে যদি আমাদের মোল দেওয়া থাকে তাহলে অ্যামাউন্ট কিভাবে বের করব? যেমন ওই রকম একটা অঙ্ক যদি আমরা দিই, যেমন দেখো, what is the mass of 10 moles? দেখো এই ধরনের এমসিকিউ আসতে পারে। what is the mass of 10 moles of sulfuric acid? তাহলে n equals to w by m। what is the amount? w বের করতে বলছে, w equals to n into m। তাহলে what is n? n equals to 10 moles দেওয়া আছে। আর মলিকুলার মাস m কত? সালফিউরিক অ্যাসিডে দেখো H2SO4, এখানে হাইড্রোজেনের 1 * 2, সালফারের 32, অক্সিজেনের 16 * 4, তাহলে টোটাল হয় 98। তাহলে m equals to 98 গ্রাম। তাহলে n এর ভ্যালু কত? 10, আর w হচ্ছে 98। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে কত হয়? 980 গ্রাম। তাহলে ডেফিনেটলি 10 মোলস অফ সালফিউরিক অ্যাসিড হচ্ছে 980 গ্রাম। তাহলে এটা একটা এমসিকিউ আসতে পারে, এখন আমি তোমাদেরকে একটা অঙ্ক দেব, একটা এমসিকিউ দেব, দেখি কে কেমন পারো। দেখো, what is the mole number of 630 gram of nitric acid? Number A 5, number B 8, number C 10, number D 12. বলো দেখি आंसर। what is the mole number of 630 gram of nitric acid? what is the mole number of 630 gram of nitric acid?
এ নাম্বার হলো 5 মোলস, বি নাম্বার 8 মোলস, সি নাম্বার 10 মোলস, ডি নাম্বার 12 মোলস। ওকে, একজনের কাছ থেকে আনসার আমি পেয়েছি। ওকে, অন্যরা কেউ? একজনই তো আনসার করছো, অর্পিতা পোদ্দার, তুমি আনসার করেছো, ইউর রাইট। অন্যরা? ফায়াজ আহমেদ, তুমি আনসার করেছো, ইউ আর অলসো কারেক্ট। আওলাদ হোসেন কারেক্ট, প্রজ্ঞা কারেক্ট, নাসরিন আলম তোমার ফেসবুক আইডি 10 মোলস, সি সি সি, ওকে কারেক্ট। এখন যদি আমি বলি আরেকটা, দেখো দেখি আরেকটা, হোয়াট ইজ দ্য mass of 5 moles of water? What is the mass of 5 moles of water? Number A 80 gram, B 90 gram, C 100 gram, D 120 gram. বলো দেখি আনসার বলো। What is the mass of 5 moles of water? What is the mass of 5 moles of water? What is the mass of 5 moles of water? এটা আনসার করো। ওকে, যাদের আনসার আমি দেখছি এখানে স্ক্রিনে আসছে, ওকে ইউ আর কারেক্ট অলসো, ইউ আর কারেক্ট, 100% কারেক্ট। এখন একটা ভুল আনসার দেখিনি। ওকে, এখন অ্যাটেন্ডেন্স দিয়ে কি হবে বলো? এস বি, সালে আহমেদ বি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। এখানে আনসার হবে বি 90 গ্রাম। কারণ দেখো আসলে ফর্মুলাটা কি, W ইকুয়ালস টু N ইনটু M। তো N হচ্ছে 5 মোলস আর M হলো ওয়াটারের 18। দেখো 1 ইনটু 2 প্লাস 16 ইকুয়ালস টু 18। তাহলে কত হয় এটা? 90 গ্রাম। তাহলে 5 মোলস অফ ওয়াটার ইকুয়ালস টু 90 গ্রাম। এইভাবে আমাদের যে কোনো ফর্মে আসুক না কেন, মোলস বের করতে বলুক আর আমাদের অ্যামাউন্ট বের করতে বলুক, আমরা পারবো তো? অন্তত একটা নিয়মের, এরকম 10টা নিয়মের ম্যাথ আছে, একটা নিয়ম শিখছি তো, ভালো করে বলো আমাকে। স্যার মোল বের করা অথবা অ্যামাউন্ট বের করা, ইনশাল্লাহ কোনো প্রবলেম নেই। তবে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা দেবো। এখানে যদি আমি একটু কঠিন করে দিই, সেটা পারবা? ওকে, দেখি কেমন পারো। এটা যারা পারবে তাদের বেসিক ঠিক আছে। আমি যদি কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিই, আমি ফর্মুলা দেব না, লিখবো হোয়াট ইজ দ্য মোল অফ, হোয়াট ইজ দ্য মোল অফ 290 284 gram of sodium sulfate। করো তো দেখি। হ্যাঁ করো, ঠিক আছে। অপশন হলো এ 1 মোল, অপশন বি 2 মোলস, অপশন সি 3 মোলস, অপশন ডি 4 মোলস। করো দেখি আনসার। ও অলরেডি আনসার করে ফেলেছে একজন, থ্যাংক ইউ। অর্পিতা পোদ্দার, ইউর রাইট।
গুড। এখন দেখো, এই যে যাদের বেসিকটা ভালো আছে, যে সোডিয়াম সালফেট অনেকেই ফর্মুলা লিখতে পারে না, তাদের ক্ষেত্রে আমরা কিভাবে হেল্প করতে পারি বলো? এখন ফর্মুলা যদি একটু কঠিন করে দেওয়া হয়, সোডিয়ামের সিম্বল Na, এটা ক্লাস 8 এর শেখা। সালফেট হলো SO4, এর ভ্যালেন্সি 1, এর ভ্যালেন্সি 2, তাহলে Na2SO4 ইজ দা ফর্মুলা অফ সোডিয়াম সালফেট। এর টোটাল মলিকুলার মাস অর্থাৎ M এর ভ্যালু হলো 142, আর নাম্বার অফ মোলস ইকুয়ালস টু হোয়াট, আর ভ্যালু হচ্ছে অ্যামাউন্ট হলো আমাদের 284। তাহলে এখানে n ইকুয়ালস টু w বাই m, তাহলে w এর ভ্যালু হলো আমাদের 284 আর এটা হলো 142। এটা ক্যালকুলেট করলে যেটা হবে সেটা হলো আমাদের 2 মোলস। তাহলে आंसर হবে B, 2 মোলস। হোয়াট ইজ দা মোল নাম্বার অফ 284 গ্রাম অফ সোডিয়াম সালফেট? সেই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা জানা উচিত সেটা হলো ফর্মুলাটা না লিখতে পারলে কিন্তু হবে না। ওকে, তাহলে হাউ টু ক্যালকুলেট দ্য মোল। এখন যদি বলা হয়, দেখি কার কেমন, আমি দুটো জিনিস লিখবো, দেখি আনসার করো। হোয়াট ইজ দ্য 1 মোল অ্যাটম অফ অক্সিজেন? এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য মোল অফ, হোয়াট ইজ দ্য 1 মোল